হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার 2 সময় ও গতি। আজ আমরা এই চ্যাপ্টারের বলের ধারণা ও নিউটনের গতিসূত্রের ধারণা, বলের পরিমাপ এইগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এর ক্লাসে আমরা গতির ধারণা, তাছাড়া ত্বরণ, মন্দন, দ্রুতি, গড়দ্রুতি, বেগ, গড়বেগ এগুলো সম্পর্কে খুব ভালোভাবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে দেখবে ক্লাস 7 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে। সেখান থেকে তোমরা সব কটা ক্লাস তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে বল বা ফোর্স বলতে আমরা কি বুঝি না, কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে যে ধাক্কা বা টান প্রয়োগ করা হয় তাকে বলা হয় বল। তো মনে করো কোনো বস্তু স্থির আছে, তুমি তার উপর বল প্রয়োগ করলে বা তুমি তাকে ধাক্কা দিলে, দিয়ে তারপর সেইটা চলতে শুরু করলো, তাহলে সেক্ষেত্রেও একটা তুমি বল প্রয়োগ করলে। বা কোনো গতিশীল বস্তু আছে, তুমি তাকে থামালে, তাহলে সেক্ষেত্রেও তুমি একটা বল প্রয়োগ করলে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ফুটবলে লাথি মারা। ফুটবলে যখন আমরা লাথি মারি তখন আমরা কি হয়, একটা বল প্রয়োগ করি। মানে আমরা কি করে ফুটবলটাকে মেরলে আমরা ঠেলি। আর দরজা ঠেলে খোলা, দরজা যখন খুলি তখন আমরা ঠেলে খুলি। কুয়ো থেকে যখন দড়ি টেনে বালতি তোলা হয় তখন আমরা একটা বল প্রয়োগ করি, তখন আমরা টানি। দরজা বন্ধ করার সময় আমরা টানি, দরজা খোলার সময় আমরা ঠেলি। ঠিক আছে, বলের প্রভাবও আছে। দেখো যে বলের প্রভাবে কি হয় না, স্থির বস্তু চলতে পারে, চলন্ত বস্তু থামতে পারে। বস্তুর গতির বেগ বাড়তে বা কমতে পারে, বস্তুর গতির বেগটা বাড়াতে বা কমাতে পারে আমরা বল প্রয়োগ করে। গতির দিক পরিবর্তন করতে পারি, মানে হয়তো অন্য কোনো দিকে, মানে পূর্ব দিকে হয়তো গতি করছিল, মানে ও যাচ্ছিল, দিয়ে তাকে ওকে ঘুরিয়ে পশ্চিম দিকে করে দিলাম, এরকম। ঠিক আছে না, গতির দিক পরিবর্তন করতে পারি, বস্তুর আকৃতির পরিবর্তনও করতে পারি। তাহলে বলের আবার এসআই একক কি? বলের এসআই একক তোমরা সবাই জানো, সেটা হলো নিউটন, এবং সিজিএস একক হলো ডাইন। এবার দেখো, যেহেতু আমরা গতি নিয়ে পড়ছি তাই স্যার আইজ্যাক নিউটন বেশ কিছু গতিসূত্র আমাদের দিয়েছিলেন। তো এবারে নিউটনের ব্যাপারে আমরা একটু জেনে নিই। তোমাদের নিউটনের কথা নিশ্চয়ই মনে আছে, যিনি আপেল গাছের নিচে বসেছিলেন এবং ওপর থেকে একটা আপেল পড়তে দেখে তিনি আবিষ্কার করেছিলেন যে সব কিছু নিচের দিকেই কেন পড়ে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সব কিছুকে নিচের দিকে টানে। ইনি হলেন সেই নিউটন। তাহলে স্যার আইজ্যাক নিউটন তিনি 1642 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর ইংল্যান্ডের উলসথর্প গ্রামে এক চাষির পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1665 খ্রিস্টাব্দে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করে। তারপর 1669 খ্রিস্টাব্দে মাত্র 27 বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে যোগদান করেন। তার গতিসূত্র, মহাকর্ষ সূত্র, সূর্যরশ্মির বর্ণালী, আলোককণিকা তত্ত্ব, দ্বিপদ উপপাদ্য, ক্যালকুলাস, বিজ্ঞান ও গণিতের জগতে নতুন দিগন্ত খুলে দেয়। তিনি 1672 খ্রিস্টাব্দ থেকে টানা 25 বছর রয়্যাল সোসাইটির সভাপতির পদ অলঙ্কৃত করেন। 1727 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয় এবং তার লেখা বিশ্ববিখ্যাত বই হলো প্রিন্সিপিয়া। তোমরা এটা মনে রাখবে যে স্যার আইজ্যাক নিউটনের লেখা একটি বই হলো প্রিন্সিপিয়া। ঠিক আছে, তাহলে এই হলো স্যার আইজ্যাক নিউটন। এবার দেখব যে তিনি কি কি সূত্র, অর্থাৎ তিনি কি কি গতিসূত্র আমাদের দিয়েছেন। তাহলে দেখো, স্যার আইজ্যাক নিউটন প্রথমে আমাদের যে সূত্রটি দিয়েছেন তা হলো নিউটনের প্রথম সূত্র। সেটা কি না, কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। অর্থাৎ আমরা জানতে পারছি যে উনি বলছেন তার প্রথম সূত্রে না, যদি আমরা বাইরে থেকে কোনো বলকে প্রয়োগ না করি, মানে ধরে নাও তোমার কাছে একটা এখন বই খাতা
খাতা রাখা আছে নিশ্চয়ই, তুমি এরকমই উঠে চলে গেলে এবং তুমি কোনোদিনই সেই বই খাতাটা গুটিয়ে রাখলে না। তাহলে তুমি যদি 10 বছর পরও তুমি এসে দেখবে বই খাতাটা ওখানেই পড়ে থাকবে। কেন? কারণ ওটা স্থির বস্তু, আর স্থির বস্তু কী হবে, আমার ওখানে স্থিরই থেকে যাবে চিরকালই। যদি আমি ওখানে বল প্রয়োগ না করে, মানে যদি বই খাতাগুলো সরিয়ে না রাখি কেউ, তাহলে ওটা চিরকালই ওখানে স্থির থেকে যাবে। আর গতিশীল বস্তু কী হবে না, আগে থেকে যে গতিতে যে দিকে ও চলছিল সেই দিকেই সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। তাহলে এটা হলো প্রথম সূত্র। আর নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জাড্ডের সংজ্ঞা জানি। আর এটা কোশ্চেন আসে তোমাদের যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের সংজ্ঞা পাই, না নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জাড্ডের সংজ্ঞা পাই। তো এবারে জাড্ড ব্যাপারটা কী না, জাড্য ব্যাপারটা হলো না, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির বা সমবেগে সরলরেখায় বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই সরলরেখা ধরে চলতে থাকে। তো স্থির অবস্থায় বা একই বেগে চলতে থাকার এই ধর্মকে বলা হয় জাড্য। তার মানে আমরা জানতে পারছি, যদি এই যে বললাম যে বল প্রয়োগ না করলে কি হবে, স্থির বস্তু স্থির থাকছে, তো ওই যে স্থির থাকার ধর্ম সেটা হলো স্থিতিজাড্য। এবং গতিশীল বস্তুকেও যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে যে সেই চিরকাল যে গতি থাকবে, গতিশীল অবস্থায় থাকবে, তো এই যে গতিশীল অবস্থায় থাকার যে ধর্ম তা হলো গতিজাড্য। তার মানে স্থির বা একই বেগে চলতে থাকার যে ধর্মটা, সেই ধর্মটাকে বলা হয় জাড্য। আর এই জাড্যকে দুরকমভাবে ভাগ করা যায়, স্থিতিজাড্য, গতিজাড্য। চিরকাল স্থির থাকার ধর্ম স্থিতিজাড্য এবং সমবেগে গতিশীল থাকার ধর্মকে বলা হয় গতিজাড্য। এবার দেখো তোমাদের এই দুটো যে কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসেই। কি কোশ্চেন? প্রথম কোশ্চেনটা হচ্ছে, স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছন দিকে ঝুঁকে পড়ে কেন? তোমরা একটু লক্ষ্য করে থাকবে বা এখন মনে করার চেষ্টা করো, তোমরা যখন বাসে বা কোনো গাড়িতে চেপে থাকো, তখন যখন স্থির আছে, তা মনে করো বাসটা দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, এবং সেই বাসটা যদি হঠাৎ চলতে আরম্ভ করে, তখন কি হয়, যাত্রীরা একটু পেছন দিকে ঝুঁকে পড়ে, একটু পেছন দিকে আমরা ঠেলে যাই। তখন এইটা কেন হয়? তা স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে পড়ে জাড্যের কারণে। বাসটি হঠাৎ সামনে চলতে শুরু করলে যাত্রীর শরীরের নিচের অংশ বাসের সঙ্গে সামনে এগিয়ে যায়, কিন্তু শরীরের ওপরে অংশ স্থির থাকার প্রবণতা অর্থাৎ স্থিতিজাড্য বজায় রাখতে চায়, ফলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়তে দেখা যায়। যে তোমাদের একদম সহজ ভাষায় যদি বোঝানো হয়, যে এখনই বললাম যে স্থিতিজাড্য কি, তা স্থির থাকার ধর্ম। তো মনে করো বাসটা স্থির আছে আর আমরা তার মধ্যে স্থিরভাবে বসে আছি, তো আমাদের বডি কি জানে না, আমাদের বডিটা জানে যে আমরা স্থির এখন, তাই আমাদের বডিতে তখন কি হবে, স্থিতিজাড্য থাকবে, স্থিতিজাড্যে আমাদের শরীর থাকবে। তো যখন বাসটা চলতে শুরু করবে হঠাৎ, যেহেতু আমাদের পাগুলো বাসের সঙ্গে লেগে থাকে, তাই বাসটা যখন চলতে আরম্ভ করে, তখন আমাদের যে পায়ের অংশটা, মানে আমাদের শরীরের নিচের অংশটা, ও বাসের সাথে চলতে শুরু করে, মানে ও তখন গতিতে চলে আসে। কিন্তু আমাদের যে শরীরের ওপরে অংশটা, আমাদের বডিটা, আমাদের মাথা, আমাদের পিঠ, কোমর, এই অংশগুলো কি হয়, তখনও ও জানে না যে বাসটা চলতে শুরু করেছে। ওর মধ্যে তখনও কি হয়, স্থিতিজাড্য ধর্মটাই বজায় থাকে, তো ও ওটাই বজায় রাখতে চায়। তো এই কারণে হঠাৎ যখন চলতে শুরু করে, তখন সে পেছনের দিকে একটু হেলে পড়ে। দেখো সেকেন্ড কোশ্চেন যেটা আছে, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা হচ্ছে ওর উল্টো। এখানে চলন্ত বাসটা চলছে হঠাৎ করে ব্রেক কষলো, তখন কী হলো, আমরা সবাই সামনের দিকে ঝুঁকে পড়লাম। সেটা কেন হলো? এটাও ওই কারণেই হলো, যখন চলতে আরম্ভ করলো, চলতে আমাদের বডিটা জানলো যে বাসটা চলছে অর্থাৎ গতিশীল আছে, তখন আমাদের শরীরের মধ্যে গতিজাড্য দেখা গেল। তো এবারে যদি হঠাৎ থামতে শুরু করে, থেমে যায় বাসটা, যেহেতু আমাদের পাগুলো বাসের সাথেই আছে, তাই আমাদের শরীরের নিচের অংশ জানে যে বাসটা থেমে গেল, তখন ও থেমে যাবে বাসের সাথে। কিন্তু আমাদের শরীরের ওপরে অংশ ও জানবে না যে বাসটা থেমে গেছে। তাহলে ও যখন হঠাৎ করে দেখবে বাসটা থেমে গেছে, তখন কিন্তু ওর মধ্যে যে গতিজাড্য, সেই ওখানে বজায় থাকার চেষ্টা করবে। তাই ওপরের আমাদের অংশটা, মানে শরীরের ওপরের অংশটা তখন হঠাৎ করে সামনের দিকে
ঝুঁকে পড়ে। তাহলে এটা হলো এই দুটো কোশ্চেন, যে স্থিতিজাড্য এবং গতিজাড্যের ওপরে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এবার দেখব নিউটনের দ্বিতীয় সূত্রটি কি। না, কোনো বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করা হবে তার গতির পরিবর্তনও তত বেশি হবে। আবার একই বলের ক্ষেত্রে কম ভরের বস্তুর গতির পরিবর্তন বেশি হয়। একটি গাণিতিক রূপ আছে না, নিউটনের দ্বিতীয় সূত্রে একটা গাণিতিক রূপ আছে, সেটা হলো F = ma। এখানে F হলো বল মানে ফোর্স, m হলো ভর অর্থাৎ মাস, এবং a হলো ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন। তাহলে এখানে একটা উদাহরণ সাহায্যে বুঝি। না, একটা ফুটবলকে লাথি মারলে তা দ্রুত গতিতে এগিয়ে যায়। একই বল দিয়ে একটি ফুটবল এবং একটি পাথরকে ঠেললে ফুটবল বেশি ত্বরণ লাভ করবে, কারণ তার ভার কম। তাহলে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, না কোনো বস্তুর ওপর যত বেশি বল প্রয়োগ করা হবে তার গতির পরিবর্তনও তত বেশি হবে। মনে করে একটা ফুটবলকে আমরা জোরে লাথি মারলাম, তাহলে ফুটবলটা অনেক দূর যাবে, তাহলে ওর গতির পরিবর্তন বেশি হলো। আর যদি সেই ফুটবলটাকেই একটু কম আস্তে করে লাথি মারা হলো, তাহলে ফুটবলটাকে বেশি দূর যাবে? অবশ্যই যাবে না, তাহলে ওর গতির পরিবর্তনটাও কম হলো। তাহলে এখানে কি হলো, না কোনো বস্তুর ওপর বল যতটা আমি বেশি প্রয়োগ করলাম তার গতির পরিবর্তনটাও তত বেশি হলো। এবার এখানে ভর কিভাবে কাজ করছে, না মনে করো একই বল দিয়ে, মানে একই জোরে আমি একটা ফুটবলকেও লাথি মারলাম এবং একটা পাথরকেও লাথি মারলাম, তো আমি দেখতে পাচ্ছি যে পাথরটা বেশি দূর গেল না, কিন্তু ফুটবলটা অনেক দূর গেল সেই একই বল প্রয়োগ করাতে। কেন? কারণ ফুটবলটা হচ্ছে পাথরটা থেকে হালকা, তাহলে ওর ভরটা হচ্ছে কম, তাহলে যার ভরটা কম তার গতির পরিবর্তনটা বেশি হলো, আর যার ভর বেশি ছিল অর্থাৎ তার পাথরটার, তার গতির পরিবর্তনটা কম হলো। তাহলে এই হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এবার দেখো নিউটনের তৃতীয় সূত্র। তোমাদের আগেই বলা হয়নি যে নিউটন আমাদের 3টি গতিসূত্র দিয়েছিলেন, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তাহলে একবারে আমরা লাস্টেরটা অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রটা দেখব। তা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। উদাহরণ হলো বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পেছনের দিকে ধাক্কা খায়। তোমরা সেই মেলাতে বন্দুক দিয়ে কেউ বেলুন ফাটিয়েছো? নিশ্চয়ই ফাটিয়েছো বা দেখেছো, ঠিক আছে? তো বন্দুক দিয়ে যদি বেলুন যখন ফাটানো হয়েছে, তখন যখন আমরা কাঁধে ওই বন্দুকটা রেখে যখন আমরা বেলুনটা ফাটাই, তো যখন কি হয়, যখন গুলিটা ছুঁড়ি তখন বন্দুকটা পেছনে আমাদের একটা ধাক্কা দেয়, আমাদের কাঁধে একটা ধাক্কা দেয়। তাহলে ওটা ধাক্কাটা কেন দেয়? কারণ আমরা যখন বল প্রয়োগ করলাম যে গুলিটা ছোড়ার সময়, ও আমাদের সমান এবং বিপরীতমুখী, বিপরীত দিকে অর্থাৎ পেছন দিকে আমাদের একটা ধাক্কা দিল, মানে একটা প্রতিক্রিয়া দিল। তাহলে এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের ফলাফল। বা আরেকটা উদাহরণ দিতে পারো, না নৌকা থেকে তীরে লাফ দিলে নৌকাটি পেছনের দিকে সরে যায়। নৌকা থেকে যখন আমরা তীরে লাফ দিই তখন নৌকাটিও একটু পেছনের দিকে সরে যায়, কারণ যখন লাফ দিই সামনে যখন আমরা একটা বল প্রয়োগ করি তখন একই রকম, মানে অর্থাৎ একই পরিমাণ বল পেছন দিকেও একটা ক্রিয়া করে, প্রতিক্রিয়া করে। হাঁটার সময় আমরা মাটিকে পেছনের দিকে ঠেলি আর মাটি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে এগুলো কয়েকটা হলো নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। তো এবারে ক্রিয়া আর প্রতিক্রিয়া এই ব্যাপারটা কি একটু দেখে নিই। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন সেই বলকে বলা হয় ক্রিয়া, আর প্রতিক্রিয়া হলো ক্রিয়ার ফলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর যে সমান মানের কিন্তু বিপরীত মুখে বল প্রয়োগ করে তাকে বলা হয় প্রতিক্রিয়া। মনে করো যদি সহজ ভাষায় একটু মজার ছলে আমরা বুঝি, যে তোমরা মনে করো দু বন্ধু আছো, তো একজন বন্ধু আরেকজন বন্ধুকে চড় মারলো, মানে ও একটা ক্রিয়া করলো, এবার ওই বন্ধুটাও রেগে গিয়ে একই জোরে ও একটা চড় মারলো, তাহলে ওটা কি, ওটা প্রতিক্রিয়া। তাহলে এবার আশা করতে পারি যে তোমাদের তৃতীয় সূত্রটি ক্লিয়ার হয়েছে। না প্রত্যেক ক্রিয়া, মানে তুমি যা ক্রিয়া করবে তার সমান এবং বিপরীত মুখে একটা প্রতিক্রিয়াও থাকবে, ঠিক আছে? তাহলে এই হলো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আজকের ক্লাস এই অবধি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আজকের মতো এই অবধি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়েরই পরবর্তী অংশ পার্ট 3, যেটা লাস্ট পার্ট আই থিঙ্ক, সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সাথে থেকো এবং লাইক করে দিও। চলো তাহলে আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।